আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর কাজ ক্ষমতা ও শক্তি লেকচার 2 শুরু করব। তোমাদের লেকচার 2-এ শুরু করার আগে একটু বিষয় আলোচনা করে নিই। তোমার লেকচার 1-এ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই তার গাণিতিক সমস্যাগুলি এবং সৃজনশীল প্রশ্নগুলো বাসায় টেস্ট পেপার থেকে সমাধান করেছি। আজকে আমি শুরু করব কাজ ক্ষমতা শক্তি নবম ও দশম শ্রেণীর লেকচার 2। তোমাদের নিশ্চয়ই লেকচার 1-এর বিষয়গুলো পড়ার পরে এখন লেকচার 2টা দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমরা আজকের সম্পর্কিত যে টপিকসগুলো আলোচনা করব সেটি বোর্ডের বাম পাশে আমি লিখে দিয়েছি, এবং আজকে সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেটি আমি তোমাদের বোর্ডের ডান পাশে লিখে দিয়েছি। তো শিক্ষার্থীবৃন্দরা, শুরু করা যাক লেকচার 2 কাজ ক্ষমতা শক্তি। আজকে আমাদের প্রথম যে টপিকসটি হচ্ছে সেটি হচ্ছে ভর শক্তি সম্পর্ক। তোমরা দেখতে পাচ্ছ যে ভর শক্তি সম্পর্কটি হচ্ছে গিয়ে আইনস্টাইনের একটি বিখ্যাত সূত্র। এটি পদার্থবিজ্ঞানের একটি কালজয়ী সূত্র। আইনস্টাইন তার রিলেটিভিটি সূত্রের মাধ্যমে এই ভর শক্তি সম্পর্কটি সমাধান করেছেন, যাকে ভর শক্তির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তোমরা এই সম্পর্কে দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখে দিয়েছি যে ভর শক্তি সম্পর্কটি হচ্ছে E=mc², যেখানে ই হচ্ছে গিয়ে শক্তি, এম হচ্ছে গিয়ে বস্তুর ভর, সি হচ্ছে আলোর বেগ, যার মান হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। এই সূত্রটিতে আইনস্টাইন দেখিয়েছেন যে একটি বস্তুর ভরকে কীভাবে শক্তিতে রূপান্তরিত করা হয়, এবং এই সমীকরণটি দিয়ে আইনস্টাইন তার পরবর্তীতে এই সূত্রের সাহায্যে অনেক আমাদের নিউক্লিয় শক্তি উৎপন্ন করা হয়েছে, যেমন হচ্ছে আণবিক বোমা তৈরি করার ক্ষেত্রেও এই সূত্রটি ব্যবহার করা হয়েছে। এখন আমি তোমাদের দেখাবো যে এই ভর শক্তি সমীকরণ থেকে আমরা কীভাবে এনার্জি পাই। ধরো 200 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমরা কত জুল পাবো, এই ধরনের সম্পর্কীয় একটি সূত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি সমাধান। 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তোমরা জানো যে মেঘা সমান হচ্ছে 10⁶, আর ইলেকট্রন ভোল্ট হচ্ছে গিয়ে শক্তির একক যেমন জুল, তার আরেকটি একক হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 10⁻⁹ জুল। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 10⁻⁹ জুল। আমরা এটিকে যদি সমাধান করি তাহলে তার মান পাবো 3.2 10⁻⁻11। এটি হচ্ছে আমাদের কীভাবে মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে যাওয়া যায়। তো শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করেছো, এবং এই সম্পর্কে গাণিতিক সমস্যাগুলি যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই পারবে। আর এই যে প্রশ্নটি আমি তোমাদের দেখালাম, এটি হচ্ছে গিয়ে 2 মার্কসের জন্য পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, তাই এটি তোমাদের মাথায় অবশ্যই রাখবে। এরপরে আছে যে সমীকরণটি দেখালাম E=mc², এটি হচ্ছে গিয়ে দিয়েও গাণিতিক সমস্যা বলে আসে, এটিও তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, নিউক্লিয় ফিশন ও নিউক্লিয় ফিউশন। আমরা নিউক্লিয় ফিশন বিক্রিয়াটি কি? নিউক্লিয় ফিশন হচ্ছে, ধরো আমরা একটি ভারী নিউক্লিয়াসকে যদি একটি হালকা নিউক্লিয়ন দ্বারা যদি আমরা আঘাত করি, তাহলে দেখা যাচ্ছে যে ভারী নিউক্লিয়াসটি ভেঙে কাছাকাছি ভরের হালকা নিউক্লিয়াসে রূপান্তরিত হচ্ছে। এই যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে নিউক্লিয় ফিশন। আমরা জানি এই নিউক্লিয় ফিশন বিক্রিয়াটি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যখন ভবিষ্যতে নিউক্লিয়ার ফিজিক্স পড়বে তখন দেখবে যে এইটার প্রয়োগ অনেক ব্যবহৃত হচ্ছে। এখন আমি এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটি উদাহরণ সহকারে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা বিক্রিয়া লিখে দিয়েছি, যে এখানে নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়ামকে আঘাত করছি। আঘাত করার ফলে এখানে
উৎপন্ন হচ্ছে আরেকটি যৌগিক নিউক্লিয়াস যাকে একটি ক্ষণস্থায়ী অবস্থা বলা যায়। সাধারণত এই ক্ষণস্থায়ী অবস্থাটি হচ্ছে 10⁻⁻12 সেকেন্ড। আর এই যে যৌগিক নিউক্লিয়াসটি আছে এটি ভেঙে যাওয়ার ফলে উৎপন্ন করে বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। এটি হচ্ছে আমাদের নিউক্লিয় ফিশন বিক্রিয়া। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দরা, এরপরে আসো এই নিউক্লিয় ফিশন বিক্রিয়াটি আসলে আবিষ্কার করে কে? এই নিউক্লিয় ফিশন বিক্রিয়াটি মনে রাখবে প্রথম বিজ্ঞানী ফার্মি এটা নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে জার্মান সায়েন্টিস্ট অটো হান এবং স্ট্রেসম্যান এই বিক্রিয়াটি প্রথম আবিষ্কার করেন, তাই এটিকে অটো হান এবং স্ট্রেসম্যানেরই সূত্র বলা হয়। এরপরে তোমাদের যে সমীকরণটি আছে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় ফিউশনটি নিউক্লিয় ফিশন বিক্রিয়ার বিপরীত করা হয়। আমরা নিউক্লিয় ফিউশন যেমন ভারী নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস রূপান্তরিত হয়েছে, আর এই নিউক্লিয় ফিউশনের ক্ষেত্রে আমাদের সাধারণত এক বা একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই বিক্রিয়াটিকে বলা হয় হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া এবং এই বিক্রিয়াটিতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি একটি সমীকরণ লিখে দিয়েছি নিউক্লিয় ফিউশনের ক্ষেত্রে। দেখো এখানে তোমরা জানো যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, একটি হচ্ছে হাইড্রোজেন, আরেকটি ডিউটেরিয়াম, আরেকটি ট্রিটিয়াম। আমি এখানে ডিউটেরিয়াম আর ট্রিটিয়ামকে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হয়েছে হিলিয়াম প্লাস নিউট্রন প্লাস 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। এই যে বিক্রিয়াটি উৎপন্ন হলো এই ক্ষেত্রে বিক্রিয়াটির নাম হচ্ছে নিউক্লিয় ফিউশন। এবং মনে রাখবে এই ক্ষেত্রে তোমার 10⁸ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন হয়। এবং আমাদের এই যে সূর্যের ক্ষেত্রে যে বিক্রিয়াটি হচ্ছে এটিও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এবং এই সূর্যের কিছু পরিমাণ তাপ যা আমাদের পৃথিবীতে আসছে। তো শিক্ষার্থীবৃন্দরা তোমরা বিক্রিয়া দুটি ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এটি হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার উদাহরণ আর এটি হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়ার উদাহরণ। তো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি ক্ষমতা। আমরা এই ক্ষমতা কিন্তু আমাদের সামাজিক ক্ষমতা নয়, যে এলাকা ভিত্তিক ক্ষমতা নয়, যে কে কার কত ক্ষমতা আছে, কার কত ধন সম্পদ আছে সেটা প্রদর্শন, সেই ক্ষমতা না। এটি হচ্ছে আমাদের ইঞ্জিন বা হচ্ছে মোটর, সেটা কতটুকু কাজ সম্পাদন করছে সেই ক্ষমতা আমরা নির্ণয় করব। আমরা ক্ষমতা বলতে কি বুঝি? ক্ষমতা বলতে বুঝি কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে সেটি হচ্ছে তার ক্ষমতা। আমরা যদি এটিকে একটি সমীকরণ দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ P = W/T। এটি হচ্ছে আমাদের ক্ষমতার সমীকরণ। আমরা ক্ষমতার এখান থেকে আরো লিখতে পারি ক্ষমতার সমীকরণ W = FH/T আর F = mgH/T। এই সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ। তোমরা এটি মনে রাখবে যে এটি হচ্ছে আমাদের ক্ষমতার সমীকরণ। ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি, এটিও তোমাদের মনে রাখবে। ক্ষমতার একক হচ্ছে গিয়ে ওয়াট। আমরা সেটি কিভাবে আসে দেখো, এই যে আমরা সমীকরণটি লিখেছি, কাজের একক P = W/T, কাজের একক হচ্ছে গিয়ে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটিকে বলা হয় ওয়াট। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা ক্ষমতা হচ্ছে গিয়ে একক হচ্ছে ওয়াট, যাকে শুধু W দিয়ে
প্রকাশ করা হয়। সেখান থেকে তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষা আসে, সেটি হচ্ছে 1 ওয়াট কাকে বলে। তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়েশনে কোনো বস্তু যদি 1 সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ সম্পাদন করে তাহলে তাকে বলা হয় 1 ওয়াট। ঠিক আছে, সেখান থেকে আমাদের আসতে পারে 1 কিলোওয়াট সমান হচ্ছে 10⁻³ ওয়াট। এইগুলো তোমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করার জন্য এই বিষয়গুলো কাজে লাগবে, তো অবশ্যই তোমরা এগুলো মাথায় রাখবে। এরপরে আসো যে এর মাত্রা সমীকরণ কি। মাত্রা তোমরা দেখতে পাচ্ছ ক্ষমতার হচ্ছে গিয়ে W/T, কাজের একক হচ্ছে ml² T−2, আর সময় একক হচ্ছে গিয়ে T, মাত্রা হচ্ছে T। তাহলে ml² T−3। তাহলে এটি মনে রাখবে তোমরা যে ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T−3। এটি তোমাদের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটি পরীক্ষায় আসে। তাহলে এই মানটি অবশ্যই, মাত্রাটি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে আসো এই সমীকরণ থেকে আমি তোমাদেরকে আরেকটি সমীকরণ সমাধান করে দেখাচ্ছি। এটি তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য এই সমীকরণটি কাজে লাগে। দেখ, তোমরা ধরো t1 সময় একটা বস্তুর ক্ষমতা হচ্ছে গিয়ে p1, t2 সময় তার ক্ষমতা হচ্ছে p2। তাহলে এই 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি যদি এই ক্ষেত্রে কৃত কাজটি যদি ধ্রুবক হয় তাহলে আমাদের আসবে p is proportional 1/t। তাহলে p equal k 1/t। তোমরা দেখো যে আমরা ধরেছি যে কৃত কাজটি হচ্ছে কি ধ্রুবক, তাহলে আমাদের ধ্রুবককে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আসবে সমানুপাতিক চিহ্ন, তাহলে p is proportional 1/t। তাহলে এর পরিবর্তে আমরা একটি ধ্রুবক ব্যবহার করলাম হচ্ছে k, যা এখন সমীকরণ নাম্বার দিলাম 2। এখন এই যে 2 নম্বর সমীকরণটি আমরা লিখলাম, এই ক্ষেত্রে t1 সময় তার ক্ষমতা ছিল p1, t2 সময় তার ক্ষমতা হচ্ছে p2। এখন 2 নং সমীকরণে যদি আমি বসাই তাহলে সেটি কি পাবো? তাহলে p1 equal k 1/t1 এবং p2 equal k 1/t2। সমীকরণ নাম্বার 4, 3/4। তাহলে আমরা পাবো p1 divided by p2, t2 divided by t1। এই যে সমীকরণটি আমি তোমাদের দেখালাম, এই সমীকরণটি তোমাদের বইয়ে নেই, তারপরও সৃজনশীল প্রশ্ন করার জন্য এই সমীকরণটি তোমাদের খুব কাজে লাগবে। যখন একটা বস্তুর ক্ষমতা দেওয়া থাকবে এবং তার ইঞ্জিনটির সময়, প্রথম সময় এবং পরবর্তী সময় থাকবে, দ্বিতীয় ক্ষমতা যদি বের করতে চায় তাহলে তোমাদের এই সমীকরণটি কাজে লাগবে, p1/p2 equal t2/t1। তো ভালো করে দেখে নাও বোর্ডে কী করেছি আমি। এই সমীকরণে আমি কৃত কাজ যদি ধ্রুবক হয় তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়েছি, ধ্রুবকটাকে আমি কে দিয়েছি, তারপর t1 সময় তার ক্ষমতা p1, t2 সময় তার ক্ষমতা হচ্ছে p2। এই 2 নং সমীকরণে মানগুলো বসিয়েছি, p1 equal k 1/t1, আবার p2 equal k 1/t2। 3/4 করেছি, p1 divided by p2 equal t2 divided by t1। এটি হচ্ছে আমাদের সেই সমীকরণ। এই সমীকরণটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য কাজে লাগবে। তাহলে এই পর্যন্ত তোমাদের ঠিক আছে। এবং আরেকটি জিনিস মনে রাখবে, এই যে ক্ষমতার একক তো ওয়াট, আমরা অনেক সময়
ক্ষমতাগুলোকে আমরা এইচপি আকারে লিখি। 1 এইচপি ইকুয়াল মনে রাখবে 746 ওয়াট। এই মানটি অবশ্যই মনে রাখবে 1 এইচপি। এই এইচপি মানে কিন্তু আবার ল্যাপটপের এইচপি মনে করো না তোমরা। এটি হচ্ছে গিয়ে আমাদের ক্ষমতা নির্ণয় করার জন্য হর্স পাওয়ার, যে আমাদের যে মোটর আছে সেটি সেই অশ্ব ক্ষমতা আমরা ক্যালকুলেশন করি। 1 এইচপি ইকুয়াল টু 746 ওয়াট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আমরা ক্ষমতার এই পর্যন্ত রইল। এরপরে আসো কর্মদক্ষতা, যাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি। কর্মদক্ষতা আমরা বলতে কি বুঝি? ধরো তোমার দৈনিক পড়াশোনা করার অ্যাবিলিটি আছে হচ্ছে দৈনিক 8 ঘন্টা। তুমি যদি 4 ঘন্টা পড়াশোনা করো তাহলে তোমার অ্যাবিলিটি হবে হচ্ছে কত? 4/8। তাহলে সেটি আসবে হচ্ছে 50%। তার মানে তুমি তোমার 100% পড়াশোনার অ্যাবিলিটির মধ্যে তুমি 40% তুমি পড়াশোনা করেছো, তা তোমার দক্ষতা হলো কতটুকু? 50%। তাহলে এইভাবেই আমরা ইঞ্জিনের ক্ষেত্রেও তার এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেশন করতে পারি। ধরো আমি একটা ইঞ্জিনে যতটুকু শক্তি দিয়েছি সেই শক্তিটা ইঞ্জিন কতটুকু তার কাজে রূপান্তর করেছে, এটি হচ্ছে তার কর্মদক্ষতা। আর তার মানে হচ্ছে গিয়ে এটিকে আমরা লিখব যে কর্মদক্ষতা কে ইটা দিয়ে প্রকাশ করা হয়। মনে রাখবে এই পি প্রাইম হচ্ছে গিয়ে প্রদত্ত শক্তি, আর পি হচ্ছে লৌহ কার্যকর শক্তি। এই যে প্রদত্ত শক্তি আর লৌহ কার্যকর শক্তি তার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা, এবং এটিকে শতকরা হিসাবে ক্যালকুলেশন করা হয়। এই জন্য আমরা এখানে 100% লিখেছি। আর মনে রাখবে এখানে কিন্তু কর্মদক্ষতার কোনো একক নেই, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে একই পরিমাণ রাশির অনুপাত যদি হয় তাহলে তার কোনো একক থাকে না, সেই জন্য কর্মদক্ষতার কোনো একক নেই। আর এই যে সিম্বলটি দেখছো এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, যাকে ইটা দিয়ে ডিফাইন করা হয়। আবারও বলছি, মনে রাখবে এটি হচ্ছে ইটা। এখন আমরা যদি এটিকে অন্যভাবেও আমরা লিখতে পারি, ধরো আমি একটি ইঞ্জিনে E1 পরিমাণ শক্তি দিয়েছি এবং সেই ইঞ্জিনটি E2 পরিমাণ সেই অপচয় করেছে, তাহলে সেই ক্ষেত্রে তার কর্মদক্ষতা আসবে ইটা ইকুয়াল E1 মাইনাস E2 ডিভাইডেড বাই E1 ইন্টু 100%। এই E1 মাইনাস E2টা হচ্ছে তার লৌহ কার্যকর শক্তি, আর E1টা হচ্ছে তার প্রদত্ত শক্তি। তাহলে তোমার সমীকরণটার দিকে ভালো করে খেয়াল করো। তাহলে নিশ্চয়ই তোমরা এই সমীকরণটিও বুঝতে পেরেছো। এই সমীকরণটি তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে, এটা ইকুয়াল হচ্ছে পি ডিভাইডেড বাই পি প্রাইম। এটি হচ্ছে কি আমাদের লৌহ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। তাহলে আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি নির্ণয় করার সূত্র হয়ে গেল। এখন আমরা যেটা করব যে আজকে এই সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সমাধান করে আমরা আজকের এই অধ্যায় সমাপ্তি করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ গাণিতিক সমস্যাগুলি 1, যে একটি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। যদি 20% ক্ষমতার অপচয় হয় তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত? তাহলে কি কি ইনফরমেশন দেয়া আছে তোমরা দেখো বোর্ডে। এখানে দেয়া আছে 200 মিটার গভীর, তার মানে হচ্ছে H 200 মিটার প্রতি মিনিটে, টি হচ্ছে 60 সেকেন্ড,
ভর হচ্ছে এম 500 কেজি। এখানে 20% ক্ষমতার অপচয় হয়, তাহলে তার দক্ষতা এটা হবে 100 মাইনাস 20%, 80%। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে যে যে ইনফরমেশন দেওয়া আছে আমি সেই ইনফরমেশনগুলো লিখেছি। এইচ হচ্ছে 200 মিটার, তারপরে হচ্ছে গিয়ে তোমার এম হচ্ছে 500 কেজি, টি হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড। এরপরে এখন প্রশ্নে যা চেয়েছে প্রকৃত ক্ষমতা। আমরা জানি ইঞ্জিনের কার্যকর ক্ষমতা P ইকুয়াল mgh ডিভাইডেড বাই টি। তাহলে এম হচ্ছে 500, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 200 মিটার, আর টি হচ্ছে 60 সেকেন্ড। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা তার মান পাবো 16,330 ওয়াট। আমরা শুধু এখানে তার ভ্যালুটুকু বসিয়ে তার লৌহ কার্যকর শক্তি বের করেছি। আবার আমরা জানি এটা ইকুয়াল পি ডিভাইড বাই পি প্রাইম। এই পি প্রাইমটি আমাদের নির্ণয় করতে হবে, যেটি হচ্ছে আমাদের ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা। তাহলে দেখো সব ইনফরমেশন দেওয়া আছে। আমাদের দক্ষতা হচ্ছে 0.8,